আঁধারে আসমানে ভেসেছে এক গোলাকার ধবধবে সাদা চাঁদ। চাঁদের সৌন্দর্য দ্বিগুণ করতে জ্বলে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র। তারা অপরূপ চাঁদ জুড়ে স্থায়ীভাবে বসে। জানালার পাশে আরামদায়ক চেয়ারে বসে আছে তন্ময়। পরনে কালো সাদার মিশ্রিত টি শার্ট। ছোট চুলগুলোতে এখনও হালকা পাতলা ভেজাটে ভাব রয়েছে। উরুর উপর অ্যাপলের ল্যাপটপ রেখে দুই হাতের আঙুলগুলো ব্যস্ত ভঙ্গিতে কিবোর্ড চেপে চলেছে। নিস্তব্ধ ঘর জুড়ে কিবোর্ডের ধ্বনি। খোলা জানালা দ্বারা প্রবেশ করছে মৃদু শীতল হাওয়া। কিছু একটা ভেবে তন্ময় মাথাটা ডান পাশে ফেরায়। দৃষ্টি গিয়ে ঠেকেছে ওই সুদূরে অবস্থিত চাঁদের পানে। অল্প সময় ওই আসমানের সৌন্দর্য দেখে তন্ময়ের তৃষ্ণা পেল। প্রেয়সীকে এক নজর দেখবার তৃষ্ণা। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 20-এ। দুই একবার রুম জুড়ে ব্যস্তচরণে পায়চারি করল। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ওই চাঁদের দিকে তাকানোই উচিত হয়নি তার। এখন ভেতরটা অদ্ভুত শিহরণে ছটফট করছে। গলা শুকিয়ে মরুভূমি। 30 সেকেন্ডের মতো থমকে পড়ল তন্ময়। ভাবল স্থির মস্তিষ্কে। পর মুহূর্তেই ওয়ালের জিন্সের পেছন পকেটে পুরে সেলফোন হাতে কামড়া ছাড়ল। লিভিং রুমে জবেদা বেগম কাঁথা সেলাই করছেন। দুই নয়নের পাতায় কালো ফ্রেমের পাওয়ার চশমা। তন্ময় মুখ্য দরজায় পৌঁছে জুতো জোড়া পরতে পরতে অসন্তোষ কণ্ঠে বলল, তোমাকে না বলেছি কাঁথা সেলাই করবে না? কাঁথা সেলাই করব না, কাপড় চোপড় ধোবো না, কোমর বেঁকিয়ে মোছামুছি করব না। তাহলে করবোটা কি? কিচ্ছু করতে হবে না। ছেলের কপালের চামড়ায় 4-5 ভাঁজ দেখে জবেদা বেগম আলগোছে কাঁথাটা কোল থেকে সরিয়ে রাখলেন। বোঝালেন আপাতত কাঁথাটার সেলাই করবেন না। চোখের সমস্যাজনিত কারণে মাথায় প্রায়ই যন্ত্রণা হয়। এর জন্যই তো ছেলেটা এভাবে রাগে। চশমা খুলে শুধালেন, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ। এই এত রাতে? যাবো আর আসবো। আচ্ছা, চটজলদি ফিরিস। অলিতে গলিতে মানব ছায়া মাত্র নেই। নিস্তব্ধ নির্জন চারিপাশ। কুকুরদের চেঁচামেচির ধ্বনি ভেসে বেড়াচ্ছে থেমে থেমে। শাহজাহান বাড়ির লোহার সদর দরজায় তালা মেরে রাখা। সম্পূর্ণ বাড়ির বাতি নেভানো। চওড়া দেয়াল লেপ্টে অবস্থিত ফুলগাছটার পেছনে নিজেকে আড়ালে রেখে দাঁড়ালো তন্ময়। দোতলার চেনা পরিচিত ওই বারান্দায় নজর রাখল। রাত নেই দিন নেই এই মেয়ে বারান্দায় ভ্যাবলার মতো বসে থাকতে পারে। আদৌ আছে কি? তন্ময় আধারে বারান্দায় এক মানব ছায়া লক্ষ্য করল। রেলিংয়ে কনুই রেখে হাতের মুঠোয় মাথা চেপে সুদূর আসমানের পানে চেয়ে। আসমানের চাঁদের পানে চেয়ে নিশ্চিত তার কথা ভাবছে। না হলে তখন চাঁদ দেখা মাত্রই তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ব্যাকুল হয়ে উঠবে কেন? কেন হৃদয় আন্দোলন করে চলবে ওকে একবার দেখবার ইচ্ছেতে? ঠিক এমন সময় সেলফোনের স্ক্রিন জ্বলে উঠল। মেসেজ আসে টুং শব্দের মাধ্যমে। লক স্ক্রিনে ভাসছে নিউলি সেন্ট মেসেজ। আজকের চাঁদটা সুন্দর। মেসেজটা এতটুকু শব্দের। মাত্রই পাঠিয়েছে অরূপ। তন্ময়ের ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হলো। ম্যাডাম সেলফোন হাতে নিয়েই বসেছে তাহলে। তন্ময় ঝটপট কল করে। এক রিংয়ে রিসিভ হয় সব সময়ের মতো। অরুর চমকিত আবেগে আপ্লুত কণ্ঠে মেঘের জোয়ার বসেছে যেন। হ্যালো, হ্যালো তন্ময় ভাই। ওর এমন হুটহাট চিৎকারে অল্প বয়সে আর কালা হবে তন্ময়। কান একটা কিছুদিনের মধ্যে কাজ করবে না নিশ্চিত। ফোন কান থেকে কিছুটা দূরত্ব রেখে কণ্ঠের গম্ভীরতা বজায়ের ভঙ্গিমায় বলে, ঘুমাসনি কেন? ঘুম তো ঘুমাচ্ছে, আমি ঘুমের পাহারা দিচ্ছি। বড্ড কাজের মানুষ। অবশ্যই, তার বলতে আমাকে যে পাবে তার ভাগ্য খুলে যাবে। তন্ময় হাসল।
দৃষ্টি উঁচিয়ে দেখল ওই আবছায়ার উড়নচণ্ডী রূপের মোহ। একদণ্ড শান্তিতে দাঁড়িয়ে নেই, পুরো বারান্দা জুড়ে তার পদচারণ। দুই হাতে কানে ফোন চেপে কি অদ্ভুত মুগ্ধতা বয়ে বেড়াচ্ছে। এখন ওর মুখশ্রীর আবির্ভাব কেমন, হাসি হাসি নাকি লাজুক? তন্ময় গলার স্বর নামিয়ে শুধায়, ইউ শিওর? ভাগ্য বন্ধ হবে না তো আবার? কে পাবে তার উপর নির্ভর করছে। আমার মনের মানুষ পেলে নিশ্চিত ভাগ্য খুলবে, খুলেই থামবে না, ভাগ্যের প্রমোশন হবে। ঠোঁটের হাসিটুকু দমিয়ে কণ্ঠের মুগ্ধতা গিলে তন্ময় বলে, একটা কাজের জন্য কল করেছিলাম। কী কাজ? আমার কাবাডে ল্যাপটপ আছে, আর্জেন্ট দরকার ওটা। আর্জেন্ট বলতে রাইট নাও। নিয়ে আসতে পারবি? অরুর কণ্ঠে ব্যস্ততা। আপনি আসবেন বাড়ির সামনে? এখন? দরকারের জন্য তো আসতেই হয়। আসুন তাহলে, আমি এক্ষুনি নিয়ে নামছি। অরুর এক্ষুনি বলতে এক্ষুনি 5 মিনিট নেয়নি নিচে নামতে। চাবি দিয়ে সদর দরজা খুলে ঝটপট সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুকের দ্রুততম ওঠানামার গতি তার চোখের সামনে। নজর সরাতেই অরুর রুদ্ধস্বরে শুধালো, এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? পায়ে হেঁটে। এর জন্য এত ফাস্ট? এই যে নিন ল্যাপটপ। তন্ময় নিল। হাতঘড়ি দেখে চলে যাওয়ার ভঙ্গিতে বলল, আচ্ছা তাহলে ভেতরে যা। অরুর শ্বাস প্রশ্বাসের অস্বস্তিজনিত অস্থিরতা দেখিয়ে শুধালো, চলে যাবেন? তো দাঁড়িয়ে থাকব? না মানে বলছিলাম। হুম। অরু চুপসে রয়। অসহায় মুখটুকু লুকোতে থুতুনি বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। তন্ময়ের মায়া হয়। হৃদয়ে অনুভূতির জোয়ার নামে। নরম গলায় প্রশ্ন করে, কিছু বলবি? বলবো, বলতে চাই। শুনছি। বলছিলাম, ওই যে সেদিন ওভাবে করলেন যে, ওটা কেন করলেন? কি করেছিলাম? ওরও মাথা তোলে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই লজ্জিত হয়। ঠোঁটে ঠোঁট চেপে বাকিটুকু আর বলতে পারে না। গলাটা কেউ যেন চেপে ধরেছে। তন্ময় অগোচরে হাসে, মুখে বলে, ভেতরে যা। যাব না। আপনি জবাব দিচ্ছেন না কেন? কিসের কথা বলছিস? আমি তো বুঝতে পারছি না। ওরও বিড়বিড়িয়ে ওঠে। ওসব করে এখন বুঝতে পারছে না। তন্ময় অন্য পাশে তাকিয়ে না শোনার ভঙ্গিতে শুধায়, কিছু বলেছিস? না তো। ভেতরে যাচ্ছিস না যে? একটা কাজ বাকি। কী কাজ? তন্ময় আগ্রহী চোখে ফিরে তাকাতে নাই। পূর্বেই আচমকা নরম তুলতুলে ঠোঁটের বর্ষণ নামে তার বাগালে। শুধু একবার নয়, দুবার। এবং ভীষণ দ্রুত গতিতে। মধুখেয়ার মেয়েটা দাঁড়ায় না, ছুটে ভেতরে ঢুকে পড়ে। থেমে সদর দরজা লাগানোর সাহসটুকু নেই যেন ওর। তন্ময় স্তব্ধ, পাথরের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্তরাত্মা যেন কেউ ছিনিয়ে নিয়েছে। আত্মা ফেরত আসতে সময় নিল বড়। তন্ময় মিটিমিটি হেসে গালে হাত ছুঁয়ে দেয়। এক দুষ্ট খিদে যে তারও পেয়েছে, সেটি হৃদয়ে চেপে নেয়। শেষবারের মতো সদর দরজার পানে তাকাতেই রুহু বেরিয়ে আসার সূত্রপাত ঘটে। মোস্তফা সাহেব এসে দাঁড়িয়েছেন গম্ভীর মুখশ্রী নিয়ে। ঠিক কতটুকু কি দেখেছে তন্ময় বুঝতে পারছে না। পিতা পুত্র নিশ্চুপ, সমান তালে ধীর পায়ে গলিতে হাঁটছেন। কথা শুরু করলেন মোস্তফা সাহেব। কি প্রতিশ্রুতি দিয়েছিলে? আদৌ তা মানছ? তন্ময় রাত বিরাতে চোখ খুলে মিথ্যে বলল, আমি কিছু করিনি, ল্যাপটপ নিতে এসেছিলাম। ও বাচ্চা অবুঝ। তন্ময়ের মুখশ্রীর পরিবর্তন ঘটে। গম্ভীর হয়ে ওঠে চেহারা। থেমে যায় চলন্ত পা জোড়া। থমকে থেকে সময় নিয়ে বলে, ও আর বাচ্চা নেই,
যা হচ্ছে বোঝার মতো বয়স হয়েছে। মোস্তফা সাহেব তেরা গলায় বলেন, বুঝলে কি আর এমন করতো? তোমার থেকে বহুগুণ ভালো পাত্র পাব। ও, তুমি পুরো দেশ জুড়ে পাত্র দেখো বাবা, তবুও আমার থেকে ভালো পাত্র ওর জন্য পাবে না। আর যদিও মনে হয় পেয়েছো, সে আমার থেকে ভালো ওকে বুঝবে না, আমার থেকে অধিক ভালোবাসবে না, আমার মতো যত্নে রাখবে না। ওর জন্য আমি ছাড়া এই পৃথিবীতে বহুগুণ ভালো কিংবা পারফেক্ট কেউ হতেই পারে না। আমি একমাত্র ওর জন্য পারফেক্ট। তন্ময় থামে, বাঁকা হেসে বলে, তুমি বুঝবে কিভাবে? তোমার তো বউ নেই, ছেড়ে চলে গেছে। চলে গেছে না নিয়ে গেছো? সময় হলেই ফিরিয়ে দেব। গুড নাইট। তন্ময় সোজা হাঁটা ধরে। মোস্তফা সাহেব আরও ২-৪টা কথা গলা তুলে বলেন, তবে জবাব পান না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরেন। এই ছেলেমেয়ে দুটো নিজ রাস্তা বানিয়ে নিয়েছে, তারা লম্বা নাক গলানোর মানে আছে কোনো? আষাঢ় মাসের ব্যস্ত বর্ষণের ন্যায় বর্ষিত হলো এক অনাকাঙ্ক্ষিত সংবাদ। তন্ময়ের নানি জয়তুন্নেসা সিলেট হতে বড্ড আচমকা ঢাকায় পাড়ি জমিয়েছেন। ইতিমধ্যে তিনি শাহজাহান বাড়ির লিভিং রুমে বসে আছেন। হাতে চায়ের কাপ তুলে বাড়ির সকলের গর্দানের উপর তলোয়ার চেপে রেখেছেন। ১৯ না বলে ২০ বললেই গর্দান কেটে নেবেন নিশ্চিত। আনোয়ার সাহেব ভাইপোকে কল করে এই চিরন্তন সত্যগুলো স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে চলেছেন। সারা বছর এভাবেই জয়তুন বেগম মেয়েজামাইয়ের ভুল খুঁজে বেড়ান। এখন তিনি বিনা ঘোষণায় পদার্পণ ঘটিয়েছেন। যদি কোনোভাবে জানতে পারেন তার একমাত্র আদরের কন্যা এবং নাতি ঘরদুয়ার ছাড়া, তাহলে কী ধরনের মুসিবত দাঁড় করাবেন তার বলে বোঝানো সম্ভব নয়। আনোয়ার সাহেব বলেন, ভাইয়াকে বাঁচাতে দ্রুত ফেরো বাবা, না হলে শাহজাহান বাড়ি আর শাহজাহান বাড়ি থাকবে না, কেয়ামত বাড়ি হয়ে যাবে। তন্ময় চিন্তায় পড়ে। অফিস থেকে বেরোতে বেরোতে বলে, ফোন রাখো চাচ্চু, আমি এক্ষুনি ফিরছি মাকে নিয়ে। বর্ষণ যেভাবে বিনা নিমন্ত্রণে হুটহাট নেমে আসে জয়তুন বেগমের শাহজাহান বাড়িতে পদার্পণের বিষয়টা একই কাতারে পড়ে। নিমন্ত্রণবিহীন তুমুল ঝড়ো বর্ষণ। তার বয়স এবার ৭০-এর ঘরে। মুখশ্রীতে লেপটেছে বৃদ্ধতা। তারুণ্যের ছাপ না থাকলেও জোশ রয়েছে। কালোমণির নয়ন যুগল এখন আর পরিষ্কার দেখতে পায় না, পাওয়ার চশমার প্রয়োজন পড়ে। আজকাল মস্তিষ্কের ধারণ ক্ষমতা ক্ষীণ, ছোটোখাটো বিষয় ভুলে বসেন, তাই গলায় মুঠোফোনের থলি ঝুলিয়ে রাখেন। ফোনটা বড় কাজের কিনা, যখন তখন দরকারের। এই যে আপাতত নাকের উপর সাদা কালো ফ্রেমের চশমা ঝুলিয়ে মুঠোফোন থলি হতে বের করেন, বাংলায় সেভ করা তার নাতির নাম্বারটি খুঁজছেন। খুঁজতে খুঁজতে সুধান, যবু দূরে কোথাও গেল কি? ও তো বাসাতেই থাকে। ঘণ্টা হইল এখনও ফিরতেছে না। মোস্তফা কই? ও জানে কিছু? একটা কল দাও তো। নাতির নাম্বারটি খুঁজে পেলেন। পেতেই কল দিলেন জয়তুন বেগম। রিং হচ্ছে, তবে রিসিভ হয়নি। অফিসের কাজে ব্যস্ত ভেবে আর দ্বিতীয়বার কল করলেন না। মুঠোফোন থলিতে রেখে সামনে কাচের টেবিলে কেটে টুকরো করে রাখা ফলের প্লেট হাতে তুলে নিলেন। কাঁটা চামচে ফলের টুকরো তুলে ধীরে সুস্থে মুখে প্রবেশ করালেন। মুফতি বেগম বাড়ির সবাইকে ইতিমধ্যে কল করে ফেলেছেন, কেউ বাদ নেই। তারপরও ফের কল করেন মোস্তফা সাহেবকে। ওপাশটায় মোস্তফা সাহেব কল রিসিভ করেই জানান, আমি আসছি। মোস্তফা সাহেব উপস্থিত হন আধ ঘন্টার মধ্যে। দুয়ারে দাঁড়িয়ে জুতো জোড়া কোনো মতে খুলেছেন। বাসার চপ্পল জোড়া যে পরবেন ততটুকু সময়ও নেননি। গাড়ি থেকে নামতে যতটুকু সময় লাগলো তার, তড়িৎ ভেতরে ঢোকেন। তাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেলেন মুফতি বেগম। যান হাতে নিয়ে সোফা ছেড়ে উঠলেন। এক নাগাড়ে কতগুলো শ্বাসপর্ব ঘটালেন।
এক এক প্রশ্নের সম্মুখীনে পড়ে তিনি ভয়ে কাঁপছিলেন। আমনা বলে যদি জাম বলেন ভুলবশত, তাহলেই তো মুসিবত। একপাশে চুপচাপ দাঁড়ালেন। মোস্তফা সাহেব ঘন ঘন শ্বাস নিয়ে বুকের ওঠানামার গতি ধাতস্থ করলেন। সালাম দিলেন। শাশুড়ি মায়ের পাশে বসে নরম কণ্ঠে প্রশ্ন করেন, কেমন আছেন মা? শরীর ভালো? কেমন দেখতেছো বাবা? যেমন দেখতেছো তেমনই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে একটা কল করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। হঠাৎ মনটা আনচান করতেছিল। মাইয়াডারে দেখি না কতদিন হইল। ভাবতে ভাবতে চইলা আসলাম। তুমি যাবা আবার আসবা, ঝামেলা না? কিসের ঝামেলা মা? কিছু ঘন্টার ব্যাপার মাত্র। তা আমার নাতি আসে নাই তোমার সাথে? ও কই? মোস্তফা সাহেব নিশ্চুপ রইলেন। কপালে এখনো বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি। সবটা সত্যি বলে দেবেন তিনি। মিথ্যে বলার তো প্রয়োজন নেই। পরে তো এভাবেই জানবেন। এর থেকে ভালো এক্ষুনি বলে দেওয়া। জয়তুন বেগম চিন্তিত গলায় ফের বলেন, জবু কই গেল? তোমারে বলে যায় নাই? মানে মা, হয়েছে এমন। তন্ময় মায়ের হাত ধরে ত্বরান্বিত পদচারণে প্রবেশ করল তখন। চমক দিল উপস্থিত সকলকে। জবেদা বেগমের চোখে জল, ঠোঁটে মৃদু হাসি। জয়তুন বেগম দুই হাত মেলে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। মাথায় ক্রমাগত হাত বুলিয়ে বিড়বিড়িয়ে বললেন, কোথাও গেলে বলে যাবি না? তুই কি ছোট? এখনো না বলে কয়ে এদিক ওদিক যাওয়া কেমন স্বভাব? আশেপাশেই ছিলাম মা। মেয়ের থেকে নজর সরিয়ে নাতির পানে ফেললেন। তন্ময় এগিয়ে এলো। মা উঠে পড়তেই তার জায়গায় বসল। স্বভাবসুলভ নানির কোলে মাথা পেতে শুয়ে পড়ল সোফায় টান টান হয়ে। চুলে আঙুল বুলিয়ে জয়তুন বেগম বলেন, এত শুকনো লাগতেছে কেন? ঠিকমতো কি খাওয়া দাওয়া করিস না? কোন জনমে আমাকে তোমার স্বাস্থ্যবান মনে হয়েছে বলো তো? স্বাস্থ্য থাকলে না বলবো। তন্ময় গম্ভীর স্বরে শব্দ করে হাসল। কোলে শুয়ে চোখ জোড়া বুজে নিল। অদ্ভুত শান্তি হৃদয় গ্রাস করে নিচ্ছে। নিজের বাড়ির ঘ্রাণ বুঝি আলাদা। এই ঘ্রাণের স্বাদ আর কোথাও নেই, আপন বাড়িটা ছাড়া। ওই সময় সাবিহা দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করল। সে জবে ছিল। চাচির কল পাওয়া মাত্রই চলে এসেছে। মা, ভাইয়া, নানি কাকে ধরে কাঁদবে সে? সবটাই স্বপ্ন লাগছে। শব্দ করে কেঁদে কেটে সাবিহা মা, ভাইয়া আর নানিকে একসাথে জাপটে ধরল। জয়তুন বেগম পড়লেন মহা চিন্তায়। এমনভাবে কাঁদতেছিস যেন জবু আর তন্ময় তোর সাথে থাকে না। ওদের প্রতিদিন দেখিস না তুই? লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা বয়ে গেল। শব্দ করে হাসার সামান্য প্রয়াস চালায় সাবিহা। বোকার মতো বলে, তোমাকে দেখে ইমোশনাল হয়ে পড়লাম যে। তাই বল। মুখটা এইটুকুন হইয়া আছে। কোথায় ছিলি? ভার্সিটি বুঝি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। তন্ময় উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। মায়ের উদ্দেশ্যে বলল, নানিকে রুমে নিয়ে যাও, টায়ার্ড হয়ে আছে, বিশ্রামের প্রয়োজন। নিচতলাতে গেস্ট রুম পরিষ্কার করে ফেলেছে সুমিতা বেগম। সেই রুমের দিকে জয়তুন বেগমকে নিয়ে যাচ্ছে সাবিহার জবেদা বেগম। মোস্তফা সাহেব এখনও দাঁড়িয়ে। তন্ময় তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ঠোঁটে ঘেঁষে আসতে চাওয়া হাসিটুকু গিলে নিল তন্ময়। গম্ভীর মুখে বাবার সাথে বেরোলো। দুজন গার্ডেনের দিকটায় হাঁটছে। হিমশীতল বাতাস স্পর্শ করছে। কালো রঙের কিছু চেয়ার পেতে একজোড়া টেবিল বসানো আছে। চা পানের জন্য শ্রেষ্ঠ জায়গা এটি। তন্ময়ের অভ্যেস ছিল অফিসের ফাইলসার কফির মগ নিয়ে সাত সকালে এখানে বসা। রাত বিরাতে অফিস শেষ করে এসেও প্রায় সময়ই বসে থাকত। তার দেখা দেখি মোস্তফা সাহেবও বিশ্রামের জন্য এখানেই বসতেন। একসাথে হলে বাপ ছেলে মিলেমিশে ব্যবসাজনিত আলাপ আলোচনা করত।
আগের দিনগুলো ফিল্মের মতো তন্ময়ের চোখের মণিতে ভেসে উঠছে। বড় একটা নিঃশ্বাস টেনে চেয়ারে বসল। পায়ের উপর পা তুলে চারিপাশে নজর বোলালো। ওরও ছোট ছোট যেই ফুল গাছগুলো লাগিয়েছিল সেগুলো এখন বড় হয়েছে। তন্ময় নিজেই তো এনে দিয়েছিল। মেয়েটা জান প্রাণ লাগিয়ে দিয়েছিল গাছগুলো বড় করতে। ও কি এখন ঘুমাচ্ছে? না হলে কোথায় সে? লিভিং রুমে তো তাকে দেখতে পাইনি। নিশ্চয়ই কিছুই জানে না। ভালো চমক দেওয়া যাবে। দৃষ্টি গার্ডেন ঘুরে বাবার উপর পড়ল। মোস্তফা সাহেব চেয়ে আছেন। ওই দৃষ্টিতে যেন মায়া, মমতা, স্নেহ মিশে আছে। তন্ময়ের বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করল। মোস্তফা সাহেবের কণ্ঠে গম্ভীরতা নেই। বাবার উপর রাগ কমেছে? মুহূর্তেই উঠে দাঁড়ালো তন্ময়। দ্রুত পা চালালো বাবার দিকে। মোস্তফা সাহেবও দাঁড়িয়ে পড়লেন। ছেলেকে বুকে নিতেই প্রশান্তিতে বুক ভরে আসলো। চোখের কোণ ভিজে উঠল। তন্ময় বাবার পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, আমি কখনো রাগ করিনি বাবা। অভিমান তো করেছিলি, কষ্ট তো পেয়েছিস। আমি তোমার উপর কখনো অভিমান করতে পারিনি, পারবও না, কষ্টও পাইনি। পেতে দিলে কোথায়? কষ্ট হবে ভেবে আগ বাড়িয়ে লুকিয়ে নিজেই তো সব কিছু গুছিয়ে দিলে। না হলে কে প্রথম ইন্টারভিউতে ম্যানেজমেন্টের জব পায়, তাও হাই স্যালারিতে? আমার বন্ধু বান্ধবদের কল করে বলেছ বলেই তো তারা এক ফ্ল্যাট প্রয়োজনীয় সব জিনিসপাতি উঠিয়ে দিয়ে গেছে। ওদের বলার প্রয়োজন ছিল না। ছেলেগুলো আগেই কেনাকাটা করে নিয়েছিল সব কিছু। ভাগ্য করে এমন ফ্রেন্ডস পেয়েছিস। তন্ময় বাবাকে ছেড়ে দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, আমি আমার জীবনে সব ভাগ্য করে পেয়েছি বাবা। কথাটুকু বলে থামে সে। নিঃশ্বাস নিয়ে পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। পুরনো গাম্ভীর্যতা মুখশ্রীতে লেপ্টে বলল, তোমার বউ এনে দিয়েছি, তাকে মানানোর দায়িত্ব তোমার একার। নানি যেতেই মা যদি এসে আমায় বলে চলে যাব, আমি কিন্তু নিয়ে যাব। মোস্তফা সাহেবের বুকে তখনও ছিল এক সমুদ্র অনুভূতি, যেগুলো ছেলের কথিত বাক্যে গিলে নিতে বাধ্য হলেন। চোখ রাঙালেন। কার জন্য এসব হয়েছে? হ্যাঁ, ঝগড়া আমাদের কার জন্য লেগেছে? ঝগড়া লাগতে তো বলিনি আমি। যা চেয়েছি তা দিয়ে দিলে কাহিনী এত দূর এগোতো না। তর্ক এগোনোর ভাষা খুঁজে পেলেন না মোস্তফা সাহেব। তিনি ছেলের সঙ্গে যুক্তিতে কোনো কালেই পেরে ওঠেনি। অফিসে যখন মিটিং বসে তখন শেয়ার হোল্ডার থেকে শুরু করে চেয়ারম্যান সবাই উপস্থিত রয়। তাদের মধ্যে দাঁড়িয়ে যখন প্রেজেন্টেশন দেয় তার ছেলেটা, ওর কথার ধরন, যুক্তির সামনে কেউই মুখ চালাতে পারে না। গর্ব হয় তখন। কিন্তু এখন তিনি চোখ রাঙালেন। সূর্যাস্তের সময় হয়েছে। হলদেটে আসমানের বুকে সূর্য অর্ধখণ্ডিত রূপ নিয়ে বসে। সন্ধ্যা লুকিয়ে রাত নামবে বলে। ঘড়ির কাঁটা ঘুরছে 6টায়। তন্ময় সকলের থেকে ছাড়া পেল মাত্রই। দোতলায় চলে এলো তখনই। নিজের রুমের পাশের ঘরটার দরজা ভেজানো। সুমিতা বেগম থেকে শুনেছে অরু ঘুমাচ্ছে। বিকেলবেলা ঘুমিয়েছে, এখন অবধি ওঠেনি। তন্ময় নিজের রুমে প্রবেশ করল। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। সে যেমন রেখে গিয়েছিল তেমনটাই। পেন হোল্ডারটিও টেবিলের কর্নারে আছে আগের মতোই। এগিয়ে জানালাটা খুলে দিল। পর্দা সরিয়ে দিতেই হিমশীতল বাতাস প্রবেশ করল। অঙ্গপ্রত্যঙ্গে জড়ানো শার্ট খুলে বাথরুমে ছুটল। একটা গোসল নিয়ে বেরোলো। চুল মুছতে নিয়ে খেয়াল করল দরজাটা হালকা শব্দহীন ভঙ্গিতে খুলছে। একটা মাথা চট করে ঢুকল। মাথার মালিক দৃষ্টি উঠিয়ে তাকাতেই তন্ময়ের সঙ্গে দৃষ্টি আদান প্রদান হলো। অমনি মাথাটা তড়িৎ চলে গেল। তন্ময় নিঃশব্দে হাসল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে দরজার দিকে এলো। দরজাটা খুলে দিতেই অরুকে দেখা গেল, কফির মগ হাতে দাঁড়িয়ে।
মুখ জুড়ে লেপ্টে মাত্রই ঘুম থেকে উঠেছি। তন্ময় হাত বাড়িয়ে ওর ফোলা গাল টেনে দিল। কফির মগ নিজের হাতে নিয়ে শুধালো, লুকোচুরি করছিস কেন? অরু হাসে, দেখছিলাম। কখন এসেছেন? ঘন্টা। আমাকে ডাকলেন না যে? কেন ডাকবো? অরুর চোখ জোড়া ছোট হলো। মিয়ে যাওয়া গলায় বলল, আমি তো অপেক্ষায় ছিলাম এই দিনের। তন্ময় শুনেও শুনল না। কফিতে চুমুক বসিয়ে ভেতরে চলে গেল। ওর সাথে কথাবার্তা না বাড়ানোই শ্রেয়। কথা বাড়ানো আর নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়া একই বিষয় দাঁড়াচ্ছে। এভাবেও সেদিনকার চুমুটা তার মস্তিষ্ক দখল করে আছে। নয়ন যুগলে ফিল্মের ন্যায় ভেসে ওঠে। ভেতরে শয়তান গর্জন করে বলে, তন্ময়, তুই চুমুটা খা। তোরই তো অরু, ছুঁয়ে দিলে কি হবে? নিজের মানুষকে ছোঁয়া চুমু খাওয়া তোর একান্ত কর্তব্য। তন্ময় ভাবে ধৈর্যের পরীক্ষা তার অরু নেয় নাকি হৃদয়, নাকি মস্তিষ্ক। তিনটে সমানভাবে অপরাধী। অরুও পিছু পিছু ভেতরে এলো। মুখশ্রী জুড়ে আনন্দ উচ্ছ্বাস, গলার স্বরে একরাশ আশা। আজ থেকে আমি পড়তে আসি তাহলে, দীপ্তও আসবে। তন্ময়ের বলতে ইচ্ছে করল, তুই পড়বি নাকি ভ্যাবলার মতো আমাকে দেখবি, আর আমি তোকে পড়াবো নাকি তোকে দেখব, কোনটা? বাক্যগুলো গিলে নিয়ে মাথা দোলায়। অমনি অরু ছুটে বেরিয়ে যায়। তন্ময় ফাইলগুলো দেখতে বসল। এসব মোস্তফা সাহেব দিয়ে গিয়েছেন। কাল থেকে নিজেদের অফিসে যাওয়ার জন্য আদেশ করেছে। আদেশ না করলেও তন্ময় নিজেদের অফিসেই যেত। দীপ্ত ব্যাগ নিয়ে ঢুকল। কোকড়া চুলগুলোতে ঝুঁটি বাঁধা। তন্ময়কে জাপটে ধরল ছুটে গিয়ে। ফাইল টেবিলে রেখে তন্ময় ওকে কোলে তুলল। আমার চ্যাম্পের পড়াশোনার কী অবস্থা? ফার্স্ট ক্লাস। তুমি তো জানো আমি বেস্ট। আই অ্যাম প্রাউড অফ ইউ। অরু কিছু বইপত্র বুকে জড়িয়ে ঢুকল। আর আমি? তন্ময় দীপ্তকে কোল হতে নামায়। আবারও ফাইল হাতে নেয়। তুই কি? দীপ্ত হেসে ওঠে। অরু আপু, বসো। অরু দীপ্তর পাশে বসে। বইপত্র সামনে রেখে আর চোখে তাকালো। এবং এই চাওয়া কেবলই শুরু। ওর এতবার তাকানোর কারণে তন্ময় ভালোভাবে নিজেই ওই আদুরে মুখটা দেখতে পারে না। সে আনন্দ অনুভব করবে নাকি দুঃখ, দোটানায় আছে। তন্ময় নজর তুলে চায়। বই খুলছিস না যে? এই তো খুলছি। আবারও লম্বা সময় গেল। তন্ময় ফাইল থেকে নজর সরিয়ে দেখল শুধু বইটা খোলা, যেমনটা সে বলেছিল। তারপর আর কিছুই করছে না। তন্ময় শুধায়, তুই কি পড়বি নাকি বসে থাকবি এভাবে? পড়ছি তো। তন্ময় আর কিচ্ছুটি বলল না। নজর ফাইলে রেখে ওকে মন মতো দেখতে দিল নিজেকে। রাতের খাবার জবেদা বেগম রান্না করছেন আজ। বছর পর নিজের রান্নাঘরে প্রবেশ করে অনুভূতির চাদরে স্তব্ধ তিনি। মনের মাধুরী মিশিয়ে অনেক রকমের রান্না করেছেন। রান্নাঘর, ডাইনিং, লিভিং রুম জুড়ে ঘ্রাণে চারিপাশ মম করছে। ডাইনিংয়ে খাবার পরিবেশন হতেই সকলে নিজেদের চেয়ারে বসল। তন্ময় বসেছে পরপর, অরুও বসল পাশে। ব্যস্ত হাতে তন্ময়ের কাচের প্লেটটা উল্টে দিল। কাচের গ্লাস, কাচের পানির জগ এগিয়ে দিল। তন্ময় খেয়াল করল সাবিহার রুবি মিটিমিটি হাসছে, অথচ যাকে নিয়ে হাসছে তার কোনো মাথা ব্যথা নেই। তন্ময়ের তখনকার কথাগুলো ভালো প্রভাব ফেলেছে মোস্তফা সাহেবের উপর। তিনি খেতে বসে সব কিছুর জন্যই স্ত্রীকে ডাকছেন, এটা দাও ওটা দাও, রান্না ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। লজ্জায় জবেদা বেগমের মুখশ্রী লালচে গরম হয়ে উঠেছে। মাথা তুলে তাকানোর সাহসটুকু অবশিষ্ট নেই। বাচ্চা কাচ্চা ভর্তি ডাইনিংয়ে এমন করার কোনো মানে আছে? খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে অরু সবাইকে ছাদে নেওয়ার বায়না ধরল। কতদিন একসাথে হয়নি তারা। আজ যেহেতু হয়েছে ছাদে আড্ডা দেবে।
কারোই আপত্তি নেই। উল্টো সাবিহা এক পায়ে রাজি। রুবি, সাবিহা, আকাশদীপ্ত ওরা ছাদের সিঁড়ি বাইছে তরতরিয়ে। অরুর নয়ন যুগলের পাপড়ি ঝাপটে তন্ময়ের পানে চাইল, শুধালো, যাবেন না? যা, আসছি। আসুন তাহলে, তাড়াতাড়ি আসবেন। তন্ময় গেল জয়তুন বেগমকে তার রুমে রেখে আসতে। সে যখন ছাদে উঠেছে তখন অরু সবাইকে গোল করে বসিয়ে গল্পের আসর জমিয়েছে। খেয়াল করল অয়নও আছে। কাছাকাছি হতেই অয়ন উঠে দাঁড়ালো, হেসে বলল, আর যাবে না তো ভাই? না। যাক, তাহলে আমাদের আগের মতো দেখা হবে। একসাথে কফি খাই না বছর হতে চলল। তন্ময় হাসল। সেদিন না দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম, এক হলো নাকি? কফি আর চা কি এক হলো? যুক্তি আছে। অরুর আর গল্প করতে ইচ্ছে হলো না তার গল্পের রাজার সামনে। তাকে দেখে কি ওই গল্পে আর মন বসে? তন্ময় আলগোছে অরুর পাশের জায়গায় বসল। এতে যেন ভীষণ খুশি। হাসি ওই গোলাপি ঠোঁট থেকে নড়ছেই না। অগোচরে বেশ কয়েকবার তাকালো। অয়নকে একটা গান গাইতে অনুরোধ করা হলো। অয়ন হেসে গাইতে শুরু করলো। এই পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। তন্ময়ের গানটা পছন্দ হলো, মন দিয়ে শুনছিল। খেয়াল করে শুনল পাশে অরু ধীর গলায় গাইছে। ওর গানের গলা সুন্দর, চিকন মেয়েলি স্বর। যখন বলল আমি ভালোবাসি তোমাকে, তন্ময়ের হৃদয় ব্যাকুল হয়। সেথায় ভালোবাসার আন্দোলন চলে।